সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই ভিডিওটা দেখার পরে তোমার আর মনে হয় না প্যারাগ্রাফ নিজে নিজে পড়া লাগবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট 10 লাইন করে 10টা প্যারাগ্রাফ এনেছি। তোমাদের এমনি যে লিস্টিং প্যারাগ্রাফ আছে সেখান থেকে 5টা, এবং আর 5টা আছে তোমাদের যে কম্পারিজন, কন্ট্রাস্ট এবং কজ ইফেক্টস এর উপর নির্ভর করে। তো সব থেকে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এগুলোর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না। এর বাইরে যদি আসে সেগুলো তোমাকে নিজেই লিখতে হবে, কারণ এগুলো পড়লে আশা করা যায় বাকিগুলো সব লিখতে পারবা। একটু ওয়েট করে জাস্ট ভিডিওটা দেখো, তারপর যদি ভালো না লাগে ডিসলাইক মেরে চলে যাও। ওকে, সো লেটস বিগিন। প্রথমে দেখো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টস বা কম্পারিজন কন্ট্রাস্ট, যে তুলনামূলক যে প্যারাগ্রাফটা আসে। তো সেটা নিয়ে আমরা প্রথমে 5টা জানবো। তো এখানে ভিলেজ লাইফ ভিএস মানে তোমার ভার্সেস সিটি লাইফ আছে, গ্রাম জীবন এবং বনাম শহর জীবন। তারপর এখানে রাখা হয়েছে তোমাদের কজ ইফেক্টসের প্রাইস হাইক, তারপর গ্লোবাল ওয়ার্মিং আছে, এবং আছে কজ ইফেক্টস এনভায়রনমেন্টাল পলিউশন, আর আছে রোড অ্যাক্সিডেন্ট কজ ইফেক্ট। তো এই 5টা আমরা পড়ার পরে আর বাকি 5টা পড়বো। সেই 5টার ভিতরে তোমাদের প্রাইস হাইক তো এর ভিতরে আছে, ওর ভিতরে আছে তোমাদের জুলাই রেভলিউশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরও 3টি প্যারাগ্রাফ, যে 3টে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। তো আশা করি যে ভিডিওটি খুব ভালো হতে চলেছে। চলো শুরু করি। তো প্রথমত আমরা যেটা শুরু করবো ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, অর্থাৎ গ্রাম জীবন এবং শহর জীবনের ভিতরে যে পার্থক্যটা সেটাকে আমাদেরকে যাচাই করতে হবে। সো প্রথমে কজ এবং ইফেক্টস যেহেতু লিখতে হয়, প্রথমে কজ এর কারণটা কি সেটা আমরা পড়বো। পিপল লিভ ইন ভিলেজেস ফর ন্যাচারাল পিস, মানুষ প্রাকৃতিক শান্তির জন্য গ্রামে থাকে। আদার্স লিভ ইন সিটিজ ফর বেটার ফ্যাসিলিটিস, অনেকে ভালো সুযোগ সুবিধার জন্য শহরে থাকে। তোমরা অন দ্য আদার হ্যান্ড লিখেও লিখতে পারো। তারপর আরবান এরিয়াস অফার জবস, স্কুলস, হসপিটালস, শহরে চাকরি, স্কুল, হাসপাতালের সুবিধা থাকে। তোমরা জানো যে শহরে তোমাদের হাসপাতালগুলো উন্নত থাকে, গ্রাম থেকে মানুষকে উন্নত হাসপাতালে যাওয়ার জন্য যেতে হয়, যেমন ঢাকা মেডিকেল হাসপাতাল, এগুলো যে হাসপাতালগুলো উন্নত আর কি, সেগুলো শহরের দিকে হয়ে থাকে। তো এই জন্য কিন্তু শহরের ইম্পর্টেন্টটা আছে। তারপরে দেখো কিন্তু গ্রামের ভিতরে যে শান্তি সেটা কিন্তু পাওয়া যায় না শহরের দিকে, কারণ শহরে যে কোলাহল, গ্রামের ভিতরে গাছপালা, ছায়া, শীতল পরিবেশ, এখানে শান্তিতে থাকা যায়। তারপর দেখো আরবান এরিয়াস অফার জবস, এটা বলেছি। তারপরে ভিলেজ প্রোভাইডস কাম এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্রেশ এয়ার, গ্রামের শান্ত পরিবেশ ও বিশুদ্ধ বাতাস পাওয়া যায়। তারপর ইফেক্টস, তোমরা আরও কিছু নিজেদের মতো করে লিখতে পারো, কিন্তু আমি মূল পয়েন্ট 10টা করে দিয়েছি যাতে অন্তত পরীক্ষা আসলে তোমরা লিখতে পারো, ঠিক আছে। তারপর ইফেক্টস, ভিলেজ পিপুল লিভ এ সিম্পল অ্যান্ড হেলদি লাইফ, গ্রামের মানুষ সরল ও স্বাস্থ্যকর জীবনযাপন করে। সিটি ডোয়েলার্স সাফার ফ্রম ট্রাফিক অ্যান্ড পলিউশন, শহরের জীবন যানজট ও দূষণে ভোগে। ভিলেজ স্টুডেন্টস অফেন ল্যাক কোয়ালিটি এডুকেশন, মানে গ্রামের শিক্ষার্থীরা ভালো মানের শিক্ষা থেকে বঞ্চিত হয়। সিটিজ ক্রিয়েট স্ট্রেস বাট অফার ক্যারিয়ার অপশানস, শহরে চাপ তৈরি করে কিন্তু কর্মসংস্থানের সুযোগ দেয়। এবার বোথ হ্যাভ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, উভয়েরই সুযোগ ও সুবিধা রয়েছে। ব্যালেন্স বিটুইন বোথ ইজ ইম্পর্টেন্ট, উভয়ের মধ্যে ভারসাম্য গুরুত্বপূর্ণ। এই 2 লাইন তোমরা লাস্টে অবশ্যই লিখবা, যে কোনো ক্ষেত্রে লিখতে পারো। এই 2 লাইন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে কোনো ক্ষেত্রে তোমরা এগুলো লিখতে পারো, লাস্টে 2-3 লাইন, ঠিক আছে। তারপর দেখো কজ অ্যান্ড ইফেক্টস অফ প্রাইস হাইক, অর্থাৎ মূল্য বৃদ্ধির কারণ ও প্রভাব, অর্থাৎ কী কী কারণে মূল্য বৃদ্ধি ঘটে থাকে এবং এর প্রভাবে কী কী ঘটে। চলো সেটা দেখি। এটা হচ্ছে শর্টেজ অফ প্রোডাক্টস ইনক্রিজেস প্রাইসেস, মানে পণ্যের ঘাটতি হলে দাম বেড়ে যায়। দেখো তোমরা আগের সময় এখান থেকে 1 বছর আগে বা আগে, মানে অনেক মজুতদাররা থাকে যেগুলো মনে করো যারা হচ্ছে খাদ্য পণ্যগুলোকে তারা কিনে মানে জব্দ করে রেখে দেয়, এবং পরবর্তীতে যখন দাম বৃদ্ধি পায় তখন সেগুলো বিক্রি করার ধান্দা করে, এর ফলে কিন্তু দাম বৃদ্ধি পায়। তারপর দেখো হোয়ার্ডিং বাই ডিসঅনেস্ট ট্রেডার্স ওরসেন্স ইট, অসাধু ব্যবসায়ীদের মজুতকরণ সমস্যা বাড়ায়। ফুয়েল প্রাইস ইনক্রিজ রেইজেস ট্রান্সপোর্ট কস্ট, জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যাফেক্টস সাপ্লাই চেইনস, মানে রাজনৈতিক অস্থিরতা সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখানে শহরের দিকে এই কারণে আবার জনসংখ্যা বৃদ্ধির ফলেও কিন্তু প্রাইস হাইক ঘটে থাকে। তারপর কোনো প্রকার যেমন কোনো যুদ্ধ টুদ্ধ ঘটলে, যেসব দেশের থেকে আমরা রপ্তানি করি মানে আমদানি করি, সেসব দেশে যুদ্ধ ঘটলে সেখানে কিন্তু সেখান থেকে আনাটা মুশকিল হয়ে যায় এবং দাম বেশি দিয়ে আনতে হয়, যেটা কিন্তু খুবই মানে ইফেক্ট ফেলে। তারপরে দেখো পোর পিপুল সাফার দ্য মোস্ট, গরিব মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। মিডল ক্লাস ফ্যামিলিজ ফেস বাজেট ইস্যুস, মধ্যবিত্ত পরিবারে বাজেটের সমস্যা হয়।
ম্যালনিউট্রিশন রাইজেস ডিউ টু ফুড কস্ট, খাবারের দাম বাড়ে, অপুষ্টি বাড়ে। তো দেখো খাবারের যখন দাম বেড়ে যায় কোনো জিনিসপত্রে, তখন কিন্তু দেখা গেল পটলের দাম বেড়ে গেল, তো গরিব মানুষ কিন্তু পটল না কিনে অন্য কিছু কেনে, ওগুলোকে বাদ দেয়। পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজ বাদ দেয়। তো তখন আসলে তাদের যে পুষ্টি সেইটা কিন্তু সে পুষ্টিহীনতায় ভোগে, ঠিক আছে। তারপর মধ্যবিত্ত পরিবারে বাজেটের সমস্যা হয়, এটা বলতে কি বোঝাচ্ছে, দেখো আসলে দাম বৃদ্ধি পেলে কিন্তু মানে মধ্যবিত্ত যে পরিবার, তাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং থাকে। সো সেই আর্নিং থেকে আসলে বিভিন্ন জায়গায় তাদের মানে ভাগ করা থাকে যে এখানে এখানে খরচ হবে, তখন সেটা অনেকটা কষ্টকর হয়ে যায়। তারপর দেখো সোশ্যাল আনরেস্ট অ্যান্ড ক্রাইম ইনক্রিজ, সামাজিক অস্থিরতা এবং অপরাধ বেড়ে যায়। যখন দাম বেড়ে যায় তখন অনেকে চুরি ডাকাতি এগুলো করার পরে এগুলো কিন্তু অপরাধ বেড়ে যায়, ঠিক আছে। পিপুল লস ফেইথ ইন গভর্নেন্স, মানুষ সরকারের উপর আস্থা হারায়, এটা তো তোমরা বুঝতেই পারছো। ইট হ্যাম্পার্স ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটি জাতীয় উন্নয়নে বাধা দেয়। যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকে তখন দেশের সবাই জীবন মরণ নিয়ে টানাটানি, চুরি ডাকাতি এগুলো সব কিছু অরাজকতা বেড়ে যায়, তখন কিন্তু দেশের যে জাতীয় উন্নয়নটা সেই উন্নয়নের উপর ইফেক্ট ফেলে, ঠিক আছে। তারপর দেখো গ্লোবাল ওয়ার্মিং কজ, মানে কারণ এখন বার্নিং ফসিল ফুয়েলস রিলিজেস কার্বন ডাইঅক্সাইড, জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড বের হয়। ডিফরেস্টেশন রিডিউসেস অক্সিজেন প্রোডাকশন, বনভূমি কাটায় অক্সিজেন কমে যায়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যাডস হার্মফুল গ্যাসেস, শিল্পায়ন ক্ষতিকর গ্যাস ছাড়ায়। ওভারাস অফ এনার্জি ইনক্রিজেস গ্লোবাল টেম্পারেচার, মানে অতিরিক্ত শক্তি ব্যবহার তাপমাত্রা বাড়ায়। দেখো আমরা অতিরিক্ত পরিমাণে যেমন কলকারখানার যে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এগুলো কিন্তু আমাদের যে মানে অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে কিন্তু তোমার গিয়ে জমা হয় এবং কার্বন মানে বিভিন্ন ধরনের অ্যাসিড বৃষ্টিগুলো ঘটায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, নদীর যে বরফ সেগুলোকে গলে যায়, হিমালয়ের বরফ গলে যায়, মানে বরফ গলে যায়, তখন এগুলো বন্যা সৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়। এগুলো তোমরা আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এগুলো সব লিখতে পারবো, সুন্দরভাবে লিখতে পারবা। তার ইফেক্টস দেখো, কিন্তু এখানে একটার পর একটা তোমরা এইভাবে লিখবা, ঠিক আছে। একটা কজ লিখবা, তারপর আরেকটার কারণ। এখানে যদি গ্লোবাল ওয়ার্মিং এটা তো এইভাবে নাই, তবে এইভাবে তোমাদেরকে একবারে কজ লিখে তারপর ইফেক্ট লিখবা। কিন্তু যেমন রুরাল এরিয়া মানে যেটা শহর গ্রামেরটা পড়লাম, একটা শহরেরটা বলবা, তারপর গ্রামে ওটা নিয়ে কী হয় সেটা বলবা, এভাবে একটা একটা করে লিখবা, তাহলে তোমাদের বেটার হবে। 2.5 পেজ লিখবা। তো তারপরে দেখো আমি বলি ইফেক্ট আইস ক্যাপস আর মেল্টিং র্যাপিডলি, যেটা বললাম বরফের পাহাড় দ্রুত গলে যাচ্ছে। সিএ লেভেলস আর রাইজিং ডেঞ্জারাসলি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিপজ্জনকভাবে বাড়ছে। তারপর এক্সট্রিম ওয়েদার লাইক ফ্লাডস ড্রটস অকার, বন্যা খরা ইত্যাদি চরম আবহাওয়া ঘটছে, মানে প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, বিভিন্ন ন্যাচারাল যে বিপর্যয় ডিজাস্টার এগুলো শুধু চলে আসে, ঠিক আছে। বায়োডাইভার্সিটি ইজ অ্যাট রিস্ক, জৈব বৈচিত্র্য হুমকির মুখে থাকে, মানে যে পশু পাখি প্রাণী এগুলো সমস্যা হয় না, বন্যা টন্যা এগুলো হলে, খরা হলে, মানে বন্যা হলে মনে করো গাছপালা যে মানে পশু পাখি থাকে সে গাছপালা ভেঙে চলে যায়, এগুলো সমস্যা হয়, এগুলো তোমরা জানো আশা করি। ফুড প্রোডাকশন ইজ অ্যাফেক্টেড, খাদ্য উপাদান ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে অ্যাফেক্ট হচ্ছে ভার, বুঝছো, এর জন্য অ্যাফেক্টেড হয়েছে। তো যেহেতু খাদ্য উপাদান নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সেহেতু এটা প্যাসিভ হয়েছে। তবে হিউম্যান সার্ভাইভাল ইজ আন্ডার থ্রেট, মানব অস্তিত্ব হুমকির মুখে থাকে। তারপর কজ অ্যান্ড ইফেক্টস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, দেখো এটা হচ্ছে ফ্যাক্টরিজ ইমিট স্মোক অ্যান্ড কেমিক্যালস, কারখানা ধোঁয়া ও রাসায়নিক নির্গত করে। তারপর ভিকলস পলিউট এয়ার উইথ টক্সিক গ্যাসেস, যানবাহন বিষাক্ত গ্যাসে বাতাস দূষণ করে। প্লাস্টিক ওয়াস্ট পলিউটস সয়েল অ্যান্ড ওয়াটার, প্লাস্টিক ময়লা মাটি ও পানি দূষিত করে। কাটিং ট্রি কজেস ইকোলজিক্যাল ইমব্যালেন্স, মানে গাছ কাটা পরিবেশের ভারসাম্যটা নষ্ট করে দেয় আর কি, বুঝছো। তো এই 5টা লাইন তোমরা যদি জানো আরও অনেক কিছু লিখতে পারো, যে মাটি দূষণ, এখানে সব ধরনের দূষণ তুমি আনতে পারো, ঠিক আছে। এনভায়রনমেন্ট পলিউশনের ভিতরে এগুলো অন্তর্ভুক্ত। তো তখন স্পেসিফিক্যালি দিলে বেশি পয়েন্ট পাওয়া যায় না, বাট যখন এনভায়রনমেন্ট পলিউশন দেয় তখন তুমি মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ এগুলো কেন ঘটে এগুলো তোমরা তো জানো, ঠিক না, এগুলো তো জানো। তারপর দেখো ব্রেথিং প্রবলেমস অ্যান্ড ডিজিজেস ইনক্রিজ, মানে শ্বাসকষ্ট রোগ বাড়ে। রিভার্স অ্যান্ড সিএস লস অ্যাকুয়েটিক লাইফ, নদী ও সমুদ্রের জলজ প্রাণ হারায়। তারপর হচ্ছে ক্রপস আর ড্যামেজড বাই পলিউটেড সয়েল, দূষিত মাটিতে ফসল নষ্ট হয়। ক্লাইমেট বিকামস আনস্টেবল, আবহাওয়া অস্থির হয়ে পড়ে। নেচার্স বিউটি ইজ ডিস্ট্রয়েড, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে পড়ে। তারপর ফিউচার জেনারেশনস উইল সাফার মোর, ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি কষ্ট পাবে। তারপর দেখো এগুলো তোমরা তোমাদের মতন করে লিখবা, যে গভর্নমেন্ট শুড টেক স্টেপস এগেনস্ট দিস প্রবলেম, যে কোনো নেগেটিভ সাইড সেটা তোমরা বলো প্রাইস হাইক, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো থেকে একটা না একটা আসে আর কি। তো তোমরা এগুলোর বিপক্ষে সরকারের কী করণীয় সেটাও তোমরা লিখতে পারো, ঠিক আছে। এবং আমাদের উচিত অ্যাওয়ারনেস বাড়ানো, লিফলেটের মাধ্যমে এগুলো লিখবা,
সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলো সব লিখতে পারো লাস্টের দিকে। তো কজ অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্টস, এটা তারপর এটা দেখো, রেকলেস ড্রাইভিং ইজ এ মেজর কজ, আনফিট ভেহিকলস রান অন রোডস, ওভার স্পিডিং ব্রেকস ট্রাফিক রুলস, এ দেখো বেপরোয়া গাড়ি চালানো বড় কারণ। তারপর অযোগ্য গাড়ি রাস্তায় চলে, গাড়ির গতি বেশি হলে ট্রাফিক নিয়ম ভঙ্গ হয়, ল্যাক অফ ট্রাফিক পুলিশ ওর সেন্স দ্য সিচুয়েশন, ট্রাফিক পুলিশ অভাব পরিস্থিতি খারাপ করে দেয়। ইফেক্ট, থাউজেন্ডস ডাই এভরি ইয়ার, প্রতি বছর অনেক অনেক মানুষ মারা যায় কিন্তু, ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্টের কারণে, এটা তোমরা জানো। বাংলাদেশে প্রায় হাজার হাজার মানুষ প্রতি বছর মারা যায়। ফ্যামিলিজ লস দেয়ার আর্নার্স, পরিবার উপার্জনক্ষম মানুষকে হারায়, অনেকের পরিবারের যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে মারা যায়, মারা গেলে কিন্তু পরিবারে মানে দুর্বিষহ নেমে আসে। ম্যানি পিপল বিকাম ডিজেবলড, অনেকে পঙ্গু হয়ে যায়। মেন্টাল ট্রমা অ্যাফেক্টস ভিকটিমস, মানে ভুক্তভোগীদেরকে মানসিক সমস্যা আক্রান্ত করে। তারপর ট্রাফিক জ্যামস অ্যান্ড ইকোনমিক লস অকার, যানজট ও অর্থনৈতিক ক্ষতি হয়। ইট ক্রিয়েটস ফিয়ার অ্যামং ট্রাভেলার্স, ভ্রমণকারীদের মধ্যে ভয় তৈরি করে। তো এগুলো লেখার পরে এবার আমরা এখন আসব যে মেন প্যারাগ্রাফ লিস্টিং বা ডেসক্রিপশন, যেটা আমরা এতকাল ধরে লিখতে অভ্যস্ত, সেটা দেখো ফুড অ্যাডাল্ট্রেশন, মানে খাদ্যে ভেজাল, ঠিক আছে। দেখো ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এখন বর্তমান সময়ে ভেজাল খাদ্য কিন্তু আমাদের দেশে সব থেকে বড়ো সমস্যা, এটা তোমরা জানো। ইট মিনস মিক্সিং হার্মফুল সাবস্টেন্সেস ইন ফুড, এর অর্থ খাদ্যে ক্ষতিকর পদার্থ মেশানো। ফ্রুটস আর রিপেন্ট ইউজিং কেমিক্যালস, ফল রাসায়নিক দিয়ে পাকানো হয়। ফিশ অ্যান্ড ভেজিটেবলস আর প্রিজার্ভড উইথ ফরমালিন, মাছ ও সবজি ফরমালিন দিয়ে সংরক্ষণ করা হয়। মিল্ক অ্যান্ড সুইটস আর অ্যাডাল্ট্রেটেড উইথ ডিটারজেন্ট, দুধ ও মিষ্টিতে ডিটারজেন্ট মেশানো হয়। তাহলে বুঝছো কত বড় খারাপ এরা, যে এগুলো ডিটারজেন্ট এগুলো মেশায়, বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মেশায়। তারপর মিল্ক অ্যান্ড সুইটস আর অ্যাডাল্টেড উইথ ডিটারজেন্ট, এটা তো পড়লাম। স্ট্রিট ফুড ইজ ওফেন প্রিপেয়ার্ড ইন আনহাইজেনিক কন্ডিশনস, তোমরা দেখো রাস্তাঘাটে যখন খাদ্য রাখে তখন বা প্রস্তুত করে তখন বিভিন্ন ধুলাবালি এগুলো কিন্তু সব গিয়ে ওর ভিতরে পড়ে, আর এবং ওগুলো খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। অ্যাডাল্টেটেড ফুড কজেস সিরিয়াস ডিজিজ, এটাও কিন্তু মানুষের বিভিন্ন মারাত্মক ক্ষতি করে, বিশেষ করে তোমাদের যে হার্ট অ্যাটাক এগুলো ধরনের এগুলো সৃষ্টি করে থাকে। তারপর হচ্ছে তোমার হার্ট অ্যাটাক, তারপর মানে হৃদরোগ, এই ধরনের বিভিন্ন রোগ সৃষ্টি করে আর কি। তারপরে হচ্ছে ক্যান্সার, লিভার ফেলিয়ার অ্যান্ড ফুড পয়জনিং আর কমন, ক্যান্সার, লিভার বিকল, ফুড পয়জনিং সাধারণ রোগ। স্ট্রিক্ট লস অ্যান্ড অ্যাওয়ারনেস আর নিডেড, কঠোর আইন ও জনসচেতনতা প্রয়োজন। তারপর গভর্নমেন্ট শুড, সেটাও লিখতে পারো এখানে। উই মাস্ট স্টপ দিস ফর এ হেলদি ফিউচার, আমরা সুস্থ ভবিষ্যতের জন্য এটি বন্ধ করতে হবে, ঠিক আছে, বা উই হ্যাভ টু লিখতে পারো, উই হ্যাভ টু স্টপ, আমাদেরকে এটা বন্ধ করতে হবে ফর এ হেলদি ফিউচার। ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, কেন নারী শিক্ষা প্রয়োজন সেটার গুরুত্ব লিখবা। ফিমেল এডুকেশন ইজ এসেনশিয়াল ফর ন্যাশনাল প্রোগ্রেস, মানে জাতীয় অগ্রগতির জন্য নারী শিক্ষা কিন্তু অপরিহার্য। অ্যান এডুকেটেড মাদার এডুকেটস দ্য হোল ফ্যামিলি, একজন শিক্ষিত মা পুরো পরিবারকে শিক্ষিত করে। ইট রিডিউসেস চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি মাদারহুড, এটা বাল্য বিবাহ ও অল্প বয়সে মা হওয়া কমায়। উমেন ক্যান টেক পার্ট ইন দ্য ওয়ার্কফোর্স, নারীরা কর্মক্ষেত্রে অংশ নিতে পারে। ইট ইনশিওরস জেন্ডার ইকুয়ালিটি ইন সোসাইটি, এটা সমাজের লিঙ্গ সমতা নিশ্চিত করে। এডুকেটেড ওমেন রেইজ হেলদি অ্যান্ড অ্যাওয়ার চিলড্রেন, শিক্ষিত নারীরা সুস্থ সচেতন সন্তান গড়ে তোলে। ইট রিডিউসেস পভার্টি অ্যান্ড হেল্পস ফ্যামিলি ইনকাম, এটি দারিদ্র্য কমায় ও পরিবারের আয় বাড়ায়। ওমেন বিকাম কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, নারীরা আত্মবিশ্বাসী ও স্বনির্ভর হয়। ইট ইমপ্রুভস ওভারঅল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস, এটি সামগ্রিক উন্নয়নের সূচক উন্নত করে। সো ফিমেল এডুকেশন মাস্ট বি ইনশিওর্ড, তাই নারী শিক্ষা নিশ্চয়তা জরুরি। তারপরে আমরা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ফেসবুক, এগুলো কিন্তু পড়বা, ঠিক আছে, একবার করে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ের, আর বিশেষ করে এআই যেটা এর পরবর্তীতে আছে, ওই দুটো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখে নিও, এর ভিতর থেকে তোমাদের যে কোনো বিভিন্ন বোর্ডে চলে আসবে, আশা করা যায়, এর বাইরে আসে না মোটামুটি। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস, মোবাইল ফোন অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কারক। ইট হেল্পস আস কমিউনিকেট কুইকলি অ্যান্ড ইজিলি, এটা আমাদের দ্রুত ও সহজে যোগাযোগ করতে সাহায্য করে। উই ক্যান ব্রাউজ ইন্টারনেট অ্যান্ড ইউজ সোশ্যাল মিডিয়া, আমরা কিন্তু কী করি, সরি ওয়েট প্লিজ, হ্যাঁ ঠিক আছে। সো দেখো ভেরি সরি, তো দেখো তারপর আমি নিয়ে যাচ্ছি, একটু ওয়েট করো।
তো মোবাইল ফোনের মাধ্যমে তোমরা তো জানোই মোবাইল ফোন সম্পর্কে, ফেসবুক সম্পর্কে এগুলো আর কি বলা লাগে। তারপরও তোমাদেরকে কিছু কিছু লাইন বলে দিই যাতে করে তোমরা কী লিখতে হবে বুঝতে পারো। দেখো, ইট হেল্পস আস কমিউনিকেট কুইকলি অ্যান্ড ইজিলি, এটা আমাদের দ্রুত সহজে যোগাযোগ করতে সাহায্য করে। উই ক্যান ব্রাউজ ইন্টারনেট অ্যান্ড ইউজ সোশ্যাল মিডিয়া, আমরা ইন্টারনেট ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারি। অনলাইন ক্লাসেস অ্যান্ড মিটিংস আর পসিবল দো ফোনস, অনলাইন ক্লাস ও মিটিং মোবাইল ফোনের মাধ্যমে সম্ভব হয়। ইট ইজ মানে হেল্পফুল ইন ইমার্জেন্সিস, এটি জরুরি সময় সাহায্য করে। বাট ইট ইজ অলসো হ্যাজ ম্যানি অ্যাবিউজেস, কিন্তু এর অনেক অপব্যবহার রয়েছে। স্টুডেন্টস ওয়াচ টাইম অন গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, শিক্ষার্থীরা গেম ও সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে। ইট ক্রিয়েটস অ্যাডিকশন অ্যান্ড হেলথ প্রবলেমস, এটা আসক্তি এবং স্বাস্থ্য সমস্যা তৈরি করে। সাইবার বুলিং অ্যান্ড ইমোরাল কন্টেন্ট আর রাইজিং, সাইবার বুলিং ও অশালীন কন্টেন্ট বাড়ছে। সো উই শুড ইউজ ইট ওয়াইসলি, তাই আমাদের এটা জ্ঞানভিত্তিকভাবে ব্যবহার করা উচিত। তো আমার চারপাশে আসলে বর্তমানে আমি দুপুর টাইমে একটু ভিডিও করছি, চারপাশে খুব নয়েজ আসে, এজন্য আমি দুঃখিত। আশা করা যাচ্ছে নয়েজটা শোনা যাবে না, আমি খুব জোরে বলছি। তারপর দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই রেফার্স টু মেশিনস দ্যাট ক্যান থিঙ্ক অ্যান্ড লার্ন, খুব ইম্পর্টেন্ট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো একবার করে সুন্দর করে দেখো, ঠিক আছে? কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতে পারে বিভিন্ন কঠিন যে বোর্ড আছে। এআই রেফার্স টু মেশিনস দ্যাট ক্যান থিঙ্ক অ্যান্ড লার্ন, এআই বলতে বোঝায় এমন যন্ত্র যা চিন্তা শিখতে পারে। ইট ইজ ইউজড ইন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, এটি রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ব্যবহৃত হয়। এটি এআই হেল্পস ইন ভয়েস রিকগনিশন লাইক সিরি অ্যান্ড গুগল, এআই কণ্ঠ শনাক্তকরণে সাহায্য করে যেমন সিরি ও গুগল। ডক্টরস ইউজ এআই টু ডিটেক্ট ডিজিজ, ডাক্তারে এআই দিয়ে রোগ শনাক্ত করে, এখন কিন্তু এটা সম্ভব, হ্যাঁ, হাসার কিছু নেই। ইট মেক্স টাস্ক ফাস্টার অ্যান্ড ইজিয়ার, এটি কাজকে দ্রুত সহজ করে তোলে। বাট এআই ক্যান রিপ্লেস হিউম্যান জবস, মানুষের কাজও কেড়ে নিতে পারে। ইট মে হার্ম প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটি গোপনীয়তা নিরাপত্তা ক্ষতি করতে পারে, কারণ এআই দিয়ে এখন বিভিন্ন ধরনের ভিডিও বানানো চায়। এর জন্য তোমরা সবাই নিরাপদ থাকবে, ঠিক আছে? এসব বিষয় সম্পর্কে কেউ সোশ্যাল মিডিয়ায় সেভাবে চাইবে না বেশি কোনো ছবি টবি আপলোড দিতে, বিশেষ করে মেয়েরা। তারপর দেখো, পিপল মে বিকাম টু ইন্ডিপেন্ডেন্ট অন এআই, মানুষ এআইয়ের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে। এথিক্যাল কন্ট্রোল অফ এআই ইজ ইম্পর্টেন্ট, এআই নৈতিক নিয়ন্ত্রণ জরুরি। ইফ ইউজড প্রপারলি এআই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা অবশ্যই চেঞ্জ করবে, যা বোঝা যাচ্ছে, বুঝছো? তো দেখো, এআইয়ের সাথে আসলে চ্যাটজিপিটিতে এমন কোনো সমস্যা নেই যে সমাধান বলতে পারে না। আমিও অনেক সময় চ্যাটজিপিটির কাছ থেকে বিভিন্ন সমাধান নিয়ে থাকি। তো দেখো, জুলাই রিভলভড ইন বাংলাদেশ, বাংলাদেশে যে জুলাই বিদ্রোহটা হয়েছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, এটা এখন দ্য জুলাই রিভোল্ট ওয়াজ এ রিসেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ, জুলাই বিদ্রোহ বাংলাদেশের সাম্প্রতিক একটি প্রতিবাদ। ইট ওয়াজ লেড মোস্টলি বাই স্টুডেন্টস বা ইয়ুথ, অর্থাৎ এটি মূলত ছাত্র ও তরুণদের নেতৃত্বে হয়। প্রোটেস্টার্স ডিমান্ডেড জাস্টিস অ্যান্ড রিফর্মস, প্রতিবাদকারীরা ন্যায় বিচার ও সংস্কারের দাবি তোলে। সোশ্যাল মিডিয়া প্লেড এ বিগ রোল, সামাজিক যোগাযোগ মাধ্যম খুব বড় ভূমিকা রাখে, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? গভর্নমেন্ট টুক সাম স্টেপস টু কন্ট্রোল ইট, সরকার এটি নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নেয়। সাম রোডস ওয়ার ব্লকড বাই ডেমনস্ট্রেটর্স, কিছু রাস্তা প্রতিবাদকারীরা অবরোধ করে। দেয়ার ওয়ার ক্লাসেস ইন সাম প্লেসেস, কিছু জায়গায় সংঘর্ষ হয়। পিপল ডিমান্ডেড বেটার গভর্নেন্স অ্যান্ড ফেয়ারনেস, মানুষ ভালো শাসন ও ন্যায় চায়। তারপর হচ্ছে দ্য ইভেন্ট গট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাটেনশন, এটি ঘটনাটা জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগ পায়। ইট শোস দ্য ভয়েস অফ ইয়ং জেনারেশন, এটি তরুণ প্রজন্মের কণ্ঠস্বরকে তুলে ধরে। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং এগুলো খুব সুন্দরভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং পরবর্তীতে আরও অনেক ধরনের ভিডিও আসবে, কমেন্ট করে দিতে পারো। একটা কমেন্ট শুধু চাই, সাবস্ক্রাইব না করলেও একটা কমেন্ট করো যে কোথায় সমস্যা হচ্ছে, অবশ্যই এটা জানাবা, আমার এটা সাহায্য করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আমি জানি নয়েজ একটু বেশি আসছে, এই জন্য খুবই দুঃখিত, আবার বলছি। তো সকলে ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ সকলকে। এটা যে কেউ পড়তে পারবা, একাদশ দ্বাদশ শ্রেণী বা 9, 10 এগুলো ক্ষেত্রে প্যারাগ্রাফটা তোমরা ডিসক্রিপশন প্যারাগ্রাফটা পড়তে পারো, এগুলো লেখা যায় আর কি, সব জায়গায় সেই ছোটোবেলা থেকে পড়ে আসছো। তাও সবার জন্য দোয়া থাকলো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।